রিপাবলিকের বাংলাটা আমার মনে হচ্ছে যে ঠিক হয়নি। এটা আমি কিন্তু অনেকদিন থেকেই বলছি যে রিপাবলিকের বাংলাটা প্রজাতন্ত্র ঠিক না, এবং এটা থেকে প্রজাসুলভ একটা মানসিকতা আসে এবং যারা ক্ষমতায় থাকে তাদের মধ্যে একটা রাজাসুলভ ভাব আসে। পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত যে বাংলাদেশে বাঙালি জাতি আছে এবং অন্যান্য জাতি আছে, সকল জাতির সাংবিধানিক স্বীকৃতিটা থাকবে সংবিধানে, পরিষ্কারভাবে থাকবে। এটা বাঙালি অস্বীকার করার কিছু নেই। রাষ্ট্র যদি ধর্মের বিষয়ে নিরপেক্ষ না থাকে, সুনির্দিষ্ট পক্ষপাত থাকে, সকল দেশেই এটা একটা জটিলতা হয়। ধর্ম, জাতি, লিঙ্গীয় যে বিষয়ে রাষ্ট্র কোনো ধরনের পক্ষপাত করবে। এটা সংবিধান নিয়ে, সংবিধানের যে কমিশনটা হয়েছিল সেই কমিশন বিভিন্ন জনের কাছ থেকে তো মতামত চাচ্ছিল, সেখানে আমিও মতামত দিয়েছিলাম এবং ওটা আবার পত্রিকায় প্রকাশও করেছিলাম। প্রথম আলোতে আমার লেখাও প্রকাশিত হয়েছিল, সেখানে আমি সুনির্দিষ্ট কিছু বক্তব্য দিয়েছিলাম। এগুলো এখন সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটা জমা দিয়েছেন, সাবমিট করেছেন, সেটা বিস্তারিত আমরা এখনও জানি না। তার কিছু কিছু পয়েন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নামের ব্যাপারে কিন্তু আমিও একটা প্রস্তাব করেছিলাম। আমারও বক্তব্য ছিল, যুক্তি ছিল যে গণপ্রজাতন্ত্রী, এটা রিপাবলিক, এটা হচ্ছে রিপাবলিক মানে হচ্ছে যখন রাজতন্ত্র থেকে জনগণের নিয়ন্ত্রণে শাসন ব্যবস্থাটা আসলো, সেই সময় রিপাবলিকের জন্ম। এটা ধরেন ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে একটা বড় ধরনের পরিবর্তন হয়। তো রিপাবলিকের অর্থ হচ্ছে জনগণের শাসন। কিন্তু প্রজা যখন আমি বলি, তখন সেটার সাথে একটা রাজতন্ত্রের সাথে প্রজাতন্ত্রের সম্পর্ক। রিপাবলিকের বাংলাটা আমার মনে হচ্ছে যে ঠিক হয়নি। এটা আমি কিন্তু অনেকদিন থেকেই বলছি যে রিপাবলিকের বাংলাটা প্রজাতন্ত্র ঠিক না, এবং এটা থেকে প্রজাসুলভ একটা মানসিকতা আসে এবং যারা ক্ষমতায় থাকে তাদের মধ্যে একটা রাজাসুলভ ভাব আসে। তো এটা বাংলাদেশে বাস্তবেই তাই হয়েছে। যারা শাসন করে তারা নিজেদের রাজা রানী ভাবতেন। আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং যারা জনগণ তারাও তাদের মধ্যে একটা প্রজা ভাবটা যাতে থাকে এটা তারা নিশ্চিত করতে চেষ্টা করত। সুতরাং এটা আমি বলেছিলাম যে এটা জনতন্ত্রী বা জনগণতন্ত্রী কিংবা সর্বজনতন্ত্রী হইতে পারে। সুতরাং এটার ব্যাপারে এটা যদি হয়, এটাতে আমি কোনো আপত্তির কিছু দেখি না। এটা অনেকের কাছে মনে হতে পারে যে নাম পরিবর্তন, কি নাম তো বাংলাদেশ, সেটা তো অবশ্যই। অন্যান্য যে সমস্ত আমি দেখলাম তার মধ্যে যেমন ধরেন বাঙালি ছিল বাংলাদেশি হিসেবে, এখানে বাঙালি, আমরা তো জাতি হিসেবে বাঙালি, কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা সংবিধানে 72 সাল থেকেই ভুল হয়েছে সেটা হলো অন্যান্য জাতিগুলি স্বীকৃতি দেওয়া হয়নি। বাংলাদেশে তো আরো জাতি আছে এবং ওই জাতিগুলো সবাই মিলে আমরা বাংলাদেশি হলাম, কিন্তু আবার বাঙালি জাতির অস্তিত্ব আবার এর মধ্যে ঢেকে ফেলারও কিছু নাই। পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত যে বাংলাদেশে বাঙালি জাতি আছে এবং অন্যান্য জাতি আছে, সকল জাতির সাংবিধানিক স্বীকৃতিটা থাকবে সংবিধানে, পরিষ্কারভাবে থাকবে। এটা বাঙালি অস্বীকার করার কিছু নেই। বাঙালি বলিয়া লজ্জা নেই, আমাদের একজন লিখেছিলেন। বাঙালি বলিয়া অতিরিক্ত গৌরববোধ করার কিছু নেই। জাতিগত পরিচয় আমরা যেটা পাই এটা আমাদের নিজেদের নির্মিত না, এটা আমরা জন্মগতভাবে একটা জাতির মধ্যে আসি। অন্য আরেকটা জাতির মানুষ যদি সংখ্যায় খুব কমও হয়, এই বৈচিত্র্যটা আমাদের জন্য খুব দরকার। বৈচিত্র্যটা আমাদের জন্য সম্বল, বৈচিত্র্যকে অস্বীকার করা ঠিক না। সুতরাং এই সাংবিধানিক স্বীকৃতিটা ছিল না। এটা বাংলাদেশে অনেক সমস্যার জন্ম দিয়েছে। আজকে যে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা, তার জন্য যে বিশাল ব্যয় আমাদের হয় এবং এই যে অস্থিতিশীলতা, অশান্তি, এটার বড় কারণ হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া। এখনো এই গত সংবিধানেও নাই। এই সংবিধানে আমি দাবি করব, এবং যদি না থাকে এটা দাবি করতে হবে যে সকল জাতির সাংবিধানিক স্বীকৃতি, বাঙালি সহ সকল জাতির সাংবিধানিক। আরেকটা হচ্ছে ওখানে যে মূলনীতির কথা, যেটা আমি দেখলাম। আমি একটু আপনাকে বলে দিই যে 4টি মূলনীতির মধ্যে 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে আগের যে 4টি মূলনীতি ছিল এই সংবিধান সংস্কার, এবং এতে আরো বলা হয়েছে বর্তমানে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরো 4টি মূলনীতির সুপারিশ করা হলো। সুপারিশ করা নতুন 5টি মূলনীতি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। বাদ পড়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, 3টা বাদ পড়েছে। রাষ্ট্র ধর্ম থাকবে কিন্তু ধর্মনিরপেক্ষতা বাদ। তাহলে না, আছে কিন্তু ওই যে বহুত্ববাদ সেটা বলছে। তাহলে মানে এই যে ধর্মনিরপেক্ষতা যদি বাদ থাকে তাহলে বহুত্ববাদ কিভাবে
মানে প্রতিষ্ঠা পাবে? আপনি কিভাবে এটাকে দেখেন? ধর্মনিরপেক্ষতা মানে ধর্মনিরপেক্ষতা এই শব্দটা নিয়ে তো মানুষের মধ্যে অনেক রকম বিভ্রান্তি আছে। সেটা অনেকে যেমন এটা নিয়ে শেখ মুজিবের সময় ওই কথাটা হইতো খুব, এবং শেখ মুজিব বারবার বলেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এই কথা কিন্তু শেখ মুজিবের অনেক বক্তৃতার মধ্যে ছিল, এবং ঠিকই আসলে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে যে রাষ্ট্র ধর্ম বিষয়ে কোনো পক্ষপাত করবে না, মানে কোনো ধর্মীয় পরিচয়ের কারণে কারো পক্ষপাত করবে না। এখন অনেকে বলেন যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, সুতরাং রাষ্ট্র তো মুসলিম আইন অনুযায়ী পরিচালিত হওয়া উচিত, ইসলামিক বিধান অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। এখন এটা শুনতে তো মনে হয় যে হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ মানুষের তো হওয়া উচিত, কিন্তু রাষ্ট্র তো যে ধরনের কাজ করে এ তো ইহকালের কাজ করে। রাষ্ট্র তার পরকালের কাজ করে না। এই যে ইহকালের কাজ যেগুলো করে, এই ইহকালের কাজ যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের আইন অনুযায়ী পরিচালিত হয়, তাহলে যেটা হয় যে সংখ্যাগরিষ্ঠ এই বিধানটা তো অন্যান্য দেশের জন্য প্রযোজ্য হবে। তাহলে ধরেন ভারতে বিজেপির যুক্তিটা কিন্তু তাহলে আপনার বৈধতা পেয়ে যায়। বিজেপিও তো এটাই বলতে চায়, ভারতে হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, সুতরাং ভারত হিন্দু রাষ্ট্র হবে। তো যারা এখানে যদি বলেন যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হইলে যদি ইসলামী আইন দ্বারা পরিচালিত হয়, তাহলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলে হিন্দু রাষ্ট্র হবে, এবং যারা খ্রিস্টান আছে সেখানে খ্রিস্টান রাষ্ট্র হবে, ইহুদি যেখানে আছে ইহুদি রাষ্ট্র হবে। তাহলে আপনি দুনিয়ার অবস্থাটা চিন্তা করেন কি হবে। এবং মুসলমানরা বেশিরভাগ দেশে মুসলমানরা হচ্ছে মাইনরিটি, সংখ্যালঘু। তাহলে মুসলমানদের অবস্থাটা কি হবে? আমরা যখন একটা আমাদের দেশ সম্পর্কে বলবো, তখন তো আমাদের প্রবাসে আমাদের যারা আছে বা আমাদের মতো অন্য অন্য দেশে যারা, ধরেন মুসলিমদের স্বার্থ দেখতে গেলেই এই যেমন ভারতে শাহী মসজিদের ইমাম সাহেব বারবার বলতেন, এবং এখনও যারা ধর্মীয় নেতা তারা সবসময় বলেন, পশ্চিমবঙ্গের ধর্মীয় নেতারা, মুসলিম ধর্মীয় নেতা তারাও বলেন ভারতকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হইতে হবে। এটা তারা কেন বলেন? কারণ ধর্মনিরপেক্ষ ভারত যদি না হয়, যেমন ভারতের ধর্মনিরপেক্ষতা সংবিধানে এসছে পরে, কিন্তু এখন বিজেপি আসার পরে এটা একটা চুরমার অবস্থা। কংগ্রেসের সময় দুর্বলতা ছিল। সুতরাং রাষ্ট্র যদি ধর্মের বিষয়ে নিরপেক্ষ না থাকে, সুনির্দিষ্ট পক্ষপাত থাকে, সকল দেশেই এটা একটা জটিলতা হয়। শুধুমাত্র যে সংখ্যালঘু যারা তারা বিপদগ্রস্ত হয় তা না, সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ধরেন আপনি এখন বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হইলেও মুসলমানরা সবাই কি একমত? ধর্মব্যাসীরা কি একভাবে চিন্তা করে? না না। কেউ বলে যে মাজার ঠিক আছে, কেউ বলে যে মাজার হইল এটা কুফরি। কেউ ধরেন মযহাব আছে 4টা, আবার মযহাবের বাইরে আছে, শিয়া আছে, সুন্নি আছে। এই যে বহু ধারা, এই ধারাগুলোর কোনটা গ্রহণ করবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আইন অনুযায়ী? তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রকে যে সমস্ত আইন কানুন, সেখানে তো ধর্মকে টেনে আনতে গেলেই ওখানে একটা জটিলতা হবে। সুতরাং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে, ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল ধর্মের মানুষ যেন তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন, কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি বৈষম্য করা কিংবা পক্ষপাত করা, এইটার ব্যাপারে রাষ্ট্র যদি না থাকে তাতে কোনো অসুবিধা নাই। সংখ্যাগরিষ্ঠ তো এমনিতেই বলবান। তাহলে কি বহুত্ববাদ কি সেটা? এখন এইটা তো অনির্দিষ্ট অস্পষ্ট কথা দিয়ে তো হবে না, পরিষ্কারভাবে সংবিধানের মধ্যে থাকতে হবে যে ধর্ম এবং জাতি এই দুইটার বিষয়ে বিশেষভাবে থাকতে হবে। লিঙ্গের ব্যাপারেও থাকতে হবে পরিষ্কারভাবে, যে ধর্ম, জাতি, লিঙ্গীয় যে বিষয়ে রাষ্ট্র কোনো ধরনের পক্ষপাত করবে না, এইটার ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। এবং রাষ্ট্রের অবস্থানটা এমনভাবে হবে যাতে কোনো ধরনের বৈষম্য তৈরি না হয়। এটা পরিষ্কারভাবে যদি না থাকে, তাইলে তো আপনার এটা তো পিছিয়ে যাওয়ার মতো অবস্থা।